বাংলা অনার্সের ফার্স্ট সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা তোমাদের পাঠ্য CC1 ইউনিট 2 এর অন্তর্গত বাংলা মঙ্গল কাব্যের ধারার মনসা মঙ্গল কাব্যে প্রবেশ করব। প্রথমে আমরা মনসা মঙ্গল কাব্যের পরিচয় দিয়ে একজন চৈতন্য পূর্ববর্তী কবি নারায়ণ দেবের কবি প্রতিভা নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যে চৈতন্য পূর্ব যুগেই যে মনসা মঙ্গল কাব্যের উদ্ভব হয়েছিল তার সাক্ষ্য দিয়েছেন চৈতন্য জীবনীকার বৃন্দাবন দাস। তিনি চৈতন্য ভাগবত গ্রন্থে চৈতন্য আবির্ভাবকালের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে নবদ্বীপের তৎকালীন অবস্থা সম্পর্কে লিখেছেন, দম্ভ করি বিষহরি পূজে কোনজন। তখন সমাজে শৈব ভক্তদের প্রতিপত্তি ছিল। এই দেবী বিষহরি যে দেবী মনসা সে সম্বন্ধে সন্দেহের কোনো কারণ নেই। এই দেবীর মাহাত্ম্য প্রচার উপলক্ষে রচিত হয়েছিল অসংখ্য মনসা মঙ্গল কাব্য ও পদ্ম পুরাণ। চৈতন্যপূর্ব যুগেই অন্তত ৩-৪ জন মনসা মঙ্গল কাব্য রচয়িতার আবির্ভাব ঘটেছিল এবং পরবর্তী কয়েক শতাব্দী কাল ধরে এই সংখ্যা বহুগুণ বর্ধিত হয়েছিল। তাছাড়া এই কাব্যের ব্যাপ্তি সমগ্র বঙ্গদেশে তো ছিলই, এমনকি বহির্বঙ্গে আসামে এবং বিহারেও মনসা মঙ্গলের প্রচার বিষয়ে প্রায় নিশ্চিত হওয়া যায়। দেবী মনসা সর্পের অধিষ্ঠাত্রী দেবী, আর হিমালয়ের পাদদেশে অবস্থিত জল জঙ্গলময় এই অঞ্চলে সর্পের প্রাচুর্য হেতু তার হাত থেকে পরিত্রাণের জন্য মনসা বা বিষহরির শরণ গ্রহণ অতিশয় স্বাভাবিক ছিল। অন্যান্য মঙ্গলকাব্য অপেক্ষা মনসা মঙ্গলের প্রচার ও প্রসার ছিল অনেক বেশি। কিছু কিছু অর্বাচীন পুরাণে মনসা মঙ্গল কাহিনী বিবৃত হলেও মনসা যে মূলত অনার্য সমাজেই প্রথম অধিষ্ঠিত হয়েছিল সে বিষয়ে পণ্ডিতগণ প্রায় একমত। বেদে এবং মহাভারতে সর্প এবং নাগ জাতির বিবরণ থাকলেও দেবী মনসার পূজা এবং মনসা মঙ্গলের কাহিনীর সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না। দক্ষিণ ভারতে দ্রাবিড় জাতির মধ্যে মঞ্চান্মা নামে এক সর্পদেবী পূজিত হন। অনেকে মনে করেন মনসা নামটি সেখান থেকে এসেছে। মনসা দেবীর কল্পনার সঙ্গে আমাদের প্রাচীন ঐতিহ্যগত বিভিন্ন দেবীর কিছু কিছু গুণ যুক্ত হয়েছে বলে কেউ কেউ মনে করেন। বৈদিক সরস্বতী ছিলেন সর্পবিষ মোচৈত্রী এবং শবর কন্যা। বৌদ্ধ দেবী জাঙ্গুলি ও জঙ্গলবাসিনী সর্পবিষ মোচৈত্রী এবং বীণাবাদিনী। হয়তো মনসার আদিকরণের কালে দেবী সরস্বতী এবং জাঙ্গুলি দেবীর কিছু কিছু গুণাগুণ তার ওপর আরোপিত হয়ে থাকতে পারে। দক্ষিণ ভারত থেকে আগত সেন বংশীয় রাজাদের সঙ্গে মনসা পূজার বাংলাদেশে এসেছিল এমন অনুমান অসঙ্গত নয়। বিজয় সেন নামাঙ্কিত মনসা মূর্তি বাংলাদেশের প্রাচীনতম মনসা মূর্তি। তবে অষ্টাদশ শতাব্দীর পরে কোনো এক সময় কোনো অর্বাচীন পুরাণে মনসা পূজা এবং মনসা মঙ্গল কাহিনী সূত্রাকারে অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারে বলে অনুমিত হয়। মনসা মঙ্গলের কাহিনীর উদ্ভব কিভাবে হয়েছিল এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায় না। তবে মনসা মঙ্গলের প্রথমাংশের দেবখণ্ডের বিষয়বস্তু মূলত পুরাণ এবং মহাভারতের আস্তিক মুনির কাহিনী থেকে গৃহীত বলে মনে হয়। অবশিষ্ট অংশ অর্থাৎ মূল কাহিনীটি সম্ভবত
কোনো লৌকিক কাহিনীর উপর ভিত্তি করে রচিত হয়েছিল। লখাই, বেহুলা, সায়বেনে প্রভৃতি নাম এই কাহিনীর অনার্য ঐতিহ্যের কথাই স্মরণ করিয়ে দেয়। প্রচলিত মনসামঙ্গল কাহিনীর তিনটি অংশ। প্রথম অংশটি পৌরাণিক কাহিনী। এখানে শিবের সঙ্গে মনসার সম্পর্ক বর্ণিত হয়েছে। দ্বিতীয় অংশে চাঁদ সদাগর ও দেবী মনসার কাহিনী প্রাধান্য পেয়েছে। তৃতীয় অংশে প্রধান কাহিনীটি বেহুলা, লক্ষিন্দরকে ঘিরে গড়ে উঠেছে। মনসাকে শিবকন্যা রূপে প্রতিষ্ঠিত করা হয়েছে, কিন্তু মা চণ্ডীর সঙ্গে তার বিরোধ। গোপন স্বভাব মনসার সঙ্গে বিমাতা চণ্ডীর কলহের ফলে মনসার একটা চোখ কানা হয়ে যায়। মর্ত্যলোকে নিজের পূজা প্রচারের আকাঙ্ক্ষা মনসার মধ্যে এমন উগ্রতা লাভ করে যে তার পক্ষে কিছুই অকরণীয় ছিল না। তিনি প্রথমে রাখাল প্রভৃতি নিম্নবর্ণের কাছ থেকে বলপূর্বক পূজা আদায় করেন, কিন্তু উচ্চতর সমাজে পূজা পেতে হলে বণিক প্রধান চাঁদ সদাগরের পূজা পাওয়া প্রয়োজন। কিন্তু শিবভক্ত চাঁদ সদাগর মনসার পূজা করতে অস্বীকার করলেন। চাঁদ সদাগরের পূজা লাভের জন্য মনসা যথেষ্ট চেষ্টা করেন। যখন কৃতকার্য হলেন না, তখন প্রতিহিংসা বশে তিনি চাঁদের বাগান বাড়ি ধ্বংস করলেন এবং তার মহাজ্ঞান মন্ত্র অপহরণ করলেন। এতেও মনসার প্রতিহিংসা তৃপ্ত হল না। তিনি চাঁদের সপ্তডিঙা মধুকরকে ডুবিয়ে দিলেন এবং চাঁদের 6 পুত্রকে সর্পদংশনে হত্যা করলেন। চাঁদ তবুও তার সংকল্পে অটুট ছিলেন। শেষ পর্যন্ত তার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বাসর ঘরে সর্পদংশনে মৃত্যু হল। লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে তার স্ত্রী বেহুলা ইন্দ্রসভায় উপস্থিত হয়ে নৃত্যগীতে দেবতাদের সন্তুষ্ট করে স্বামীর প্রাণ ফিরিয়ে আনলেন। কিন্তু তাকে প্রতিশ্রুতি দিতে হলো যে তিনি চাঁদ সদাগরকে দিয়ে মনসার পায়ে অঞ্জলি দেওয়াবেন। বেহুলার একান্ত অনুরোধে চাঁদ সদাগর শেষ পর্যন্ত মনসার পূজা করলেন এবং মনসার বরে 7 পুত্রের প্রাণ, সপ্তডিঙা মধুকর ও যাবতীয় ঐশ্বর্য ফিরে পেলেন। এবারে আমরা চৈতন্য পূর্ববর্তী মনসামঙ্গল কাব্যের একজন বিশিষ্ট কবি নারায়ণ দেবের কবি প্রতিভা নিয়ে আলোচনা করব। কবি নারায়ণ দেব ছিলেন মনসামঙ্গল কাব্যধারার একজন বিশিষ্ট কবি। অনেকে তাকে মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি বলে মনে করেন। কবি তার গ্রন্থে যে আত্মপরিচয় বিবৃত করেছেন, পিতামহ উদ্ধব নরসিংহ মোর পিতা, মাতামহ প্রভাকর রুক্মিণী মোর মাতা, পূর্বপুরুষ মোর অতি শুদ্ধমতি, রার ত্যাজিয়া মোর বোরগ্রাম বসতি। অর্থাৎ কবি তার পূর্বপুরুষগণ রাঢ় দেশের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার অন্তর্গত বোরগ্রামে বসতি স্থাপন করেন। কবির পিতার নাম নরসিংহদেব এবং মাতা রুক্মিণী দেবী। কবি কায়স্থ বংশোদ্ভূত। তার কাব্যে কোনো কালবাচক ভণিতা না থাকায় কবির আবির্ভাব কাল সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে এ বিষয়ে একটা আনুমানিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। কবির বংশধরদের নিকট থেকে প্রাপ্ত বংশতালিকা অনুযায়ী কবির আবির্ভাবকালকে অন্তত 500 বছর পূর্বে স্থাপন করা যায়। তাঁর কাব্যে চৈতন্যদেবের উল্লেখ বা প্রভাব চিহ্ন না থাকায়
তাকে চৈতন্য পূর্ববর্তী যুগের কবি বলা চলে। বিজয়গুপ্তের কাব্যে যেমন পূর্ববর্তী কবি কানা হরিদত্তের উল্লেখ আছে, নারায়ণ দেবের কাব্যে তেমন কোনো পূর্ববর্তী কবির উল্লেখ না থাকায় অনুমিত হয় যে তিনি হয়তো বিজয়গুপ্তের পূর্ববর্তী ছিলেন। এছাড়া তাঁর কাব্যে এমন কিছু অস্পষ্টতা ও সংক্ষিপ্ততা আছে যা থেকে অনুমান করা চলে যে মনসামঙ্গল কাব্যের কোনো ধারা সৃষ্টি হওয়ার পূর্বেই তিনি কাব্য রচনা করেছিলেন। মঙ্গল কাব্যের ইতিহাসকার ডক্টর আশুতোষ ভট্টাচার্য নারায়ণ দেবকে পঞ্চদশ শতাব্দীর কবি বলে মনে করেন। ডক্টর সুকুমার সেন অবশ্য কবিকে ষোড়শ শতকের অন্তর্ভুক্ত করেছেন, তবে এর সপক্ষে তিনি কোনো যুক্তি দেখাননি। নারায়ণ দেবের রচিত কাব্যের নাম পদ্মপুরাণ। পদ্মপুরাণ 3 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে কবির আত্মপরিচয়, দেববন্দনা প্রভৃতি রয়েছে। দ্বিতীয় খণ্ডে পৌরাণিক আখ্যানসমূহ, আর তৃতীয় খণ্ডে চাঁদ সদাগরের কাহিনী সন্নিবেশিত হয়েছে। কবি সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন, তাই তাঁর কাব্যে পৌরাণিক প্রভাব বেশি। লৌকিক কাহিনীর চেয়ে পৌরাণিক দেবদেবীর প্রতি কবি অনেক বেশি দৃষ্টি দিয়েছেন। পুরাণের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হওয়ায় কবি মানব চরিত্রগুলির প্রতি যথোচিত দৃষ্টি দিতে পারেননি। তার কাব্যে পাণ্ডিত্যের সঙ্গে সরলতা ও স্বাভাবিকতার সমন্বয় ঘটেছে। নারায়ণ দেবের কাব্যে প্রাচীন গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ ও হাসি কান্না ভরা জীবনের সার্থক রূপায়ণ ঘটেছে। অন্যান্য মঙ্গল কাব্যের তুলনায় নারায়ণ দেবের কাব্যে পৌরাণিক কাহিনীর বিস্তৃতি দেখা গেলেও চরিত্র সৃষ্টিতেও তাঁর কৃতিত্ব অনস্বীকার্য। চাঁদের দেবদ্রোহী উগ্র ব্যক্তিত্ব, মনসার আদিম হিংস্রতা ও কারুণ্য কবির বর্ণনা গুণে জীবন্ত হয়ে উঠেছে। চাঁদ সদাগরের পৌরুষাকার, অনমনীয় ব্যক্তিত্ব ও চারিত্রিক সমুন্নতি বিশেষভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। হারানো পুত্র ও সম্পদ নিয়ে বেহুলা ফিরে এসে মনসা পূজার জন্য শ্বশুরকে অনুরোধ করলে তীব্র অন্তর্দ্বন্দ্বে মথিত চাঁদ সদাগর উত্তর করেছেন, কি করিব পুত্র মোর, কি করিব ধনে, না খুঁজিব পদ্মাবতী দৃঢ় কইনু মনে। নিজের ব্যক্তিত্বে একান্ত শ্রদ্ধাশীল, অনমনীয় ও অজেয় পৌরুষের অধিকারী চাঁদ সদাগরের চরিত্রটি মধ্যযুগের এক অসাধারণ চরিত্র। নারায়ণ দেবের বেহুলা চরিত্রটিও কোমলে কঠোরে অনবদ্য। একদিকে দৈবাহত জীবনের দুর্দশায় সে বিপর্যস্ত, অন্যদিকে প্রতিকূল দৈবের সঙ্গে সংগ্রামে অটল। বেহুলার অবিচল প্রতিভক্তি জীবনের চূড়ান্ত বিপর্যয় ও দুঃখের মধ্যেও উজ্জ্বল হয়ে উঠেছে। নদীর অকুল জলস্রোতে ভাসতে ভাসতে ক্লান্ত বেহুলা স্বামীর মৃতদেহকে সম্বোধন করে যে মর্মস্পর্শী বিলাপ করেছে তা অপূর্ব করুণ রস সৃষ্টি করেছে। জাগো প্রভু কালিন্দী নিশাচরে, ঘুচাও কপট নিদ্রা ভাসি সাগরে। তুমি তো আমার প্রভু, আমি যে তোমার, মরা প্রভু নহরে তুমি গলার হার। নারায়ণ দেবের বেহুলা শান্ত, স্নিগ্ধ, বীরাবনত কুলবধূ হয়েও নির্মম দৈব শক্তির বিরুদ্ধে সংগ্রামরত বীরাঙ্গনা নারী। সনকার চরিত্রটিকেও কবি শ্লোক বিহবল, পুত্রহারা, চিরকালের বেদনাবিদ্ধ জননী হিসাবে গড়ে তুলেছেন। সনকার চরিত্র
করুণ রসে প্রাণবন্ত হয়ে উঠেছে। সুতরাং বলা যায় যে করুণ রস সৃষ্টিতে নারায়ণ দেবের জুড়ি নেই। বক্রোক্তি, রঙ্গব্যঙ্গ ও কৌতুক রস সৃষ্টিতে কবির দক্ষতা অপরিসীম। যেমন বণিক সম্পর্কে উক্তি, কাক হয়ে শিয়ান আসে বানিয়া ছাওয়াল, বানিয়া হন্তে ধূর্ত, যেই তারে দেহ পান। নারায়ণ দেবের কাব্যে মাঝে মাঝে অশ্লীলতা দোষ দেখা যায়। এর জন্য অনেকে তার বিরুদ্ধে বিকৃত রুচির অভিযোগ এনেছেন। তবে তৎকালীন যুগ পরিবেশ ও জীবন চেতনার পরিপ্রেক্ষিতে কাব্যের এই অশ্লীলতা ছিল স্বাভাবিক। শুধু নারায়ণ দেব নন, প্রাক চৈতন্য যুগের অধিকাংশ কবি এই দোষে দোষী ছিলেন। চরিত্র রূপায়ণে, কাহিনী গ্রন্থনে, জীবন রসের বৈচিত্র্যে ও কবিত্ব শক্তিতে নারায়ণ দেবের কাব্য মহত্ব অর্জন করেছে। মধ্যযুগের বাংলা সাহিত্যে নারায়ণ দেব যে একজন শক্তিশালী কবি ছিলেন সে বিষয়ে সন্দেহ নেই। নারায়ণ দেবের প্রতিভামুগ্ধ কবি ক্ষেমানন্দ নারায়ণ দেবের নাম সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেছেন। ব্যাস বাল্মীকি কবি নারায়ণ তত্ত্ব জানি, তোমাকে সে বিয়া হইলা কবি। সব দিক থেকে বিচার করলে নারায়ণ দেব যে মনসামঙ্গল কাব্যের একজন শক্তিমান কবি সে বিষয়ে সন্দেহ নেই।